আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই সংবাদ শিরোনাম। চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনজীবী না থাকায় জামিন শুনানি পিছিয়ে ২রা জানুয়ারি বাংলাদেশে সম্প্রচার হওয়া সব ভারতীয় চ্যানেল বন্ধ চেয়ে রিট, কাল শুনানি। সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা ভারতের, মন্তব্য রিজভির। উগ্রবাদীদের রুখতে ভারতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি। গার্মেন্টস কর্মীদের দুর্দশা নিয়ে শ্বেতপত্র তৈরির দাবি সংস্কার কমিশন প্রধানের। শ্রমিকের ন্যূনতম বেতন নির্ধারণ ও বাস্তবায়নের কার্যকর নীতি প্রণয়নের পরামর্শ অর্থনীতিবিদদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি হয়নি। আজ শুনানির দিন ধার্য থাকলেও তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় শুনানি হয়নি। এ সময় রাষ্ট্রপক্ষ মামলাটি শুনানি না করে সময়ের আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য আগামী বছরের ২রা জানুয়ারি দিন ধার্য করেন। গত ২৫শে নভেম্বর রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। পরদিন চট্টগ্রামের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাংলাদেশে সম্প্রচার হওয়া সব ভারতীয় চ্যানেল বন্ধ চেয়ে রিট আবেদনের শুনানি বুধবার। রিটকারীর আইনজীবী জানান, বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির দ্বৈত বেঞ্চে উত্থাপন করা হলে তারা রিটটি শুনবেন বলে আদেশ দেন। জনস্বার্থ বিবেচনায় রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় বুধবার আসবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবীরা। এর আগে সোমবার বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬-এর ১৯ ধারা অনুযায়ী ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে বলা হয়েছে। একই সাথে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। আমাদের দেশের কোনো একটা চ্যানেল ভারতে প্রচার করে না, অথচ এদের চ্যানেলগুলো আমাদের দেশে অহরহ প্রচার হচ্ছে। এমনকি এরা মিথ্যা কথা বলা এবং একটা প্রপাগান্ডা ছড়ানো, বিভিন্ন এই সমস্ত কথাবার্তাগুলো আমাদের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, যেটা নাকি এই আইনের পরিপন্থী। ২০১০ সালে যে বিধিমালা তৈরি করে হয়েছে ২০০৬ সালে কেবল টেলিভিশন আইনের, সেখানে বলছে ৯ ধারায় যে বলছে বিজ্ঞাপন যারা দেয় এইটাও অবৈধ, ক্লিনফিট তারা তৈরি দিতে পারে, কিন্তু মাঝে মাঝে বিজ্ঞাপন করে দিচ্ছে, ওষুধি বিজ্ঞাপন দেয়, কিসের বিজ্ঞাপন দেয়, এগুলা আমাদের সমাজের একটা ক্ষতিকর বিষয় আমি মনে করছি। ভারত সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ভারত সরকারের মদদে সে দেশের গণমাধ্যম পরিকল্পিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ভারতের সংখ্যালঘু সম্প্রদায় নানাভাবে নির্যাতন নিপীড়নের শিকার অভিযোগ করে রিজভী সেদিকে নজর দিতে সে দেশের সরকারের প্রতি আহ্বান জানান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যের সমালোচনা করে বিএনপির মুখপাত্র বলেন, বাংলাদেশে নয় ভারতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন প্রয়োজন। পরে ভারতের আগ্রাসন, বাংলাদেশ বিরোধী অপপ্রচারের প্রতিবাদে নয়াপল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ভারতের চরম সাম্প্রদায়িক সংগঠন বিজেপির প্রত্যক্ষ মদদে উস্কানিতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ভারতের সাধারণ জনগণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের কোনো শত্রুতা নেই, কিন্তু চরম উগ্রবাদী বিজেপি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়, তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক প্রতিটা মানুষ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় রুখে দাঁড়াবে। আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানাই, ভারতের যে রাজ্যগুলোতে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে তার তদন্ত করুন, দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন। মোদি মমতাদের বলবো, নিজেদের ঘর সামলান।
কলকাতায় শান্তি প্রতিষ্ঠা, মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রবাদীদের রুখতে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলাকে ভারতের পূর্ব পরিকল্পিত উল্লেখ করে বলেন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া ভারত মেনে নিতে পারেনি। ফলে বাংলাদেশের মসজিদ মন্দিরে হামলা চালিয়ে ভারত সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পায়তারা করছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, শান্তি রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। বাংলাদেশের ভারতের রিপাবলিক ওয়ার্ল্ড অফ ইন্ডিয়া সহ একাধিক গণমাধ্যমে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী দাবি করে জঘন্য মিথ্যাচার করা হয়েছে। গত 2 ডিসেম্বর আগরতলায় বাংলাদেশি উপ হাইকমিশনে হামলা বিজেপি সরকারের অপতৎপরতা ও বাংলাদেশকে নিয়ে ভারতের ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি। দেশের সার্বভৌমত্ব ও জনগণের জানমাল রক্ষায় নতুন ক্যাডেটদের সর্বদা নিজেদের উৎসর্গ করার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেই সাথে দেশের উন্নয়নে খেটে খাওয়া মানুষের অবদানকে স্মরণে রেখে আগামীতে কাজ করার তাগিদও দিয়েছেন তিনি। সকালে চট্টগ্রামের ভাটিয়ারীর বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হল রাষ্ট্রপতির কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তৃতায় সেনাপ্রধান কথা বলেন। বাংলাদেশ মিলিটারি একাডেমির বিএমএর 87 বিএমএ দীর্ঘমেয়াদী ও 59 বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। পাশাপাশি তিনি কৃতী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। দীর্ঘ 3 বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে 87 বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সর্বমোট 213 জন অফিসার ক্যাডেট এবং 59 বিএমএ স্পেশাল কোর্সের 14 জন অফিসার ক্যাডেট ও 4 জন ট্রেনি অফিসার বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। প্রিয় ক্যাডেটবৃন্দ, মনে রাখবে তোমরা প্রশিক্ষণ শেষে নতুন জীবনে পদার্পণ করছো। সেখানে তোমাদের দায়িত্ব কর্তব্য অনেক বেশি। তোমরা অধীনস্থদের প্রতি সহানুভূতিশীল হবে এবং তাদের ভালো মন্দের প্রতি খেয়াল রাখবে। সর্বদা অধীনস্থদের সুপ্রশিক্ষিত করে গড়ে তুলবে এবং তাদের সামনে নিজেকে উদাহরণস্বরূপ উপস্থাপন করবে। তোমাদের প্রশিক্ষণের দক্ষতা বৃদ্ধির জন্য সর্বদা সচেষ্ট থাকবে। তাহলেই তোমরা কর্মক্ষেত্রে সফল হতে পারবে। গার্মেন্টস শ্রমিকদের দুর্দশা নিয়ে শ্বেতপত্র তৈরির দাবি জানিয়েছেন শ্রম সংস্কার কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। তিনি জানান, গার্মেন্টস সহ নানা খাতের শ্রমিকের স্বাস্থ্য ঝুঁকি নিরসন করে কারখানাগুলোতে পরিবেশ বান্ধব কাজের পরিবেশ তৈরি করতে হবে। পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্সের সেমিনারে অর্থনীতিবিদ এম আকাশ জানান, কারখানায় ন্যূনতম বেতন নির্ধারণ মুখে নয়, তা বাস্তবায়নে সবার আগে নীতি প্রণয়ন করতে হবে। সেমিনারে প্রকৃত মজুরি যাতে দারিদ্র্য সীমার নিচে না নেমে আসে, সে অনুযায়ী সব খাতের শ্রমিকদের জন্য রেশন প্রদান, ট্রেনিং সেন্টার এবং ট্রেড ইউনিয়ন করার সুযোগ রাখার সুপারিশ করা হয়। 2023 সালে সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হতে হয়েছে পাসপোর্ট, বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের খানা জরিপে এমন তথ্য উঠে এসেছে। এছাড়া জরিপের ফলাফল বলছে প্রায় 71% মানুষকে দুর্নীতির শিকার হতে হয়েছে। সংস্থা 2 বছর পরপর সেবা খাতে দুর্নীতির চিত্র তুলে ধরতে এই জরিপ করে আসছে। এতে দেখা যায় 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত এ খাতে 1,46,252 কোটি টাকা লেনদেন হয়েছে। টিআইবি এর জরিপের ফলাফল তুলে ধরে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ইফতেখারুজ্জামান দুদককে একটি অন্যতম অকার্যকর প্রতিষ্ঠান হিসেবে মন্তব্য করেন। যারা ঘুষ দেন তাদের মধ্যে একাংশ কিন্তু আছে যারা আবার মানে ঝামেলা এড়ানোর নামে
বা নিয়ম ভঙ্গ করে অনিয়মের মাধ্যমে একটা লাইসেন্স বা একটা কিছু রেজিস্ট্রেশন ইত্যাদি নেওয়ার জন্য বা অন্যভাবে যে বাধ্য হয়তো বটেই, কিন্তু ওই লাইনে দাঁড়াতে হবে, নিয়ম মানতে হবে, এগুলোর যে জটিলতা সেটাকে মানে করার জন্য, অ্যাভয়েড করার জন্য কিন্তু ঘোষণা দেন। সংবিধান সংস্কার নয়, পুনর্লিখন চায় জাতীয় নাগরিক কমিটি। গণপরিষদ গঠন করে নতুন সংবিধান বাস্তবায়ন সহ সংস্কার কমিশনকে ৬৯ দফা প্রস্তাব জমা দিয়ে এই তথ্য জানান নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। এছাড়া প্রস্তাবে উল্লেখযোগ্য বিষয় হল গণভোটে বিধান রাখা, সংসদের মেয়াদ ৪ বছর করা, রাষ্ট্রপতি পদে সরাসরি ভোটে নির্বাচন দেওয়া এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদে ২ বারের বেশি থাকার সুযোগ না থাকা। এছাড়া ২ কক্ষ বিশিষ্ট সংসদ চালু করা, উচ্চকক্ষের ১০০ আসন আনুপাতিক ভোটের পদ্ধতিতে এবং নিম্নকক্ষের ৩০০ আসনের প্রতিনিধি জনগণের সরাসরি ভোটে নির্বাচন করারও প্রস্তাব দেয় নাগরিক কমিটি। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জামালপুরের ইসলামপুরে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ইসলামপুর খাদ্য গুদামের সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান। চলতি মৌসুমে ইসলামপুর উপজেলায় সরকারিভাবে ৩৩ টাকা কেজি দরে ৭৩৫ মেট্রিক টন ধান এবং ৪৭ টাকা কেজি দরে ২,৬৫৬ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একজন কৃষক সর্বোচ্চ ৩ টন ধান সরকার নির্ধারিত মূল্যে সরবরাহ করতে পারবেন। উপজেলার চুক্তিবদ্ধ চাল কল মালিক এসব চাল সরবরাহ করবেন। এবার থাকছে পার্টেক্স খেলার খবর। কিংস্টন টেস্টের তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১১ রানের লিড নিয়েছে বাংলাদেশ। এর আগে ১ উইকেটে ৭০ রান নিয়ে খেলা শুরু করা ক্যারিবীয়রা ৮৫ রানে হারায় দ্বিতীয় উইকেট। এরপর ১০৫ রানের মধ্যে ৫ উইকেট খুইয়ে চাপে পড়ে স্বাগতিকরা। সেই চাপ থেকে আর বের হতে পারেনি তারা। পেসার নাহিদ রানার গতির ঝড়ে ১৪৬ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ৬১ রান দিয়ে ৫ উইকেট নেন রানা। জবাবে সাদমান ইসলামের ৪৬, মেহেদী হাসান মিরাজের ৪২ আর জাকের আলীর অপরাজিত ২৯ রানের ইনিংসে ৫ উইকেটে ১৯৩ রান নিয়ে খেলা শেষ করে বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগাররা অল আউট হয় ১৬৪ রানে। টানা সপ্তম দিনের মতো সাভারের বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হচ্ছে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। আজকের প্রথম খেলায় অংশ নেয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আর দ্বিতীয় খেলায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অংশ নেয়। খেলা চলাকালে প্রথম আলো ও ইস্পাহানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। সংবাদ শেষ করছি, তার আগে শিরোনামগুলো আরো একবার। চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনজীবী না থাকায় জামিন শুনানি পিছিয়ে ২রা জানুয়ারি বাংলাদেশে সম্প্রচার হওয়া সব ভারতীয় চ্যানেল বন্ধ চেয়ে রিট, কাল শুনানি। সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা ভারতের, মন্তব্য রিজভির। উগ্রবাদীদের রুখতে ভারতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি। গার্মেন্টস কর্মীদের দুর্দশা নিয়ে শ্বেতপত্র তৈরির দাবি সংস্কার কমিশন প্রধানের। শ্রমিকের ন্যূনতম বেতন নির্ধারণ ও বাস্তবায়নে কার্যকর নীতি প্রণয়নের পরামর্শ অর্থনীতিবিদদের। এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।